হ্যালো, আমি রিয়া দেব। আবারও হাজির হলাম নতুন আরও একটা গল্প নিয়ে। আমি ২১, বায়োলজি অনার্স। মানুষের শরীর নিয়ে পড়তে আমার অদ্ভুত ভালো লাগে। কোথায় কিভাবে স্পর্শ করলে কেমন রিয়্যাক্ট করে এসব থিওরিতে পড়লেও মাঝে মাঝে মনে হয় বাস্তবে কেমন লাগে। সেদিন প্র্যাকটিক্যাল শেষ হতে হতে বিকেল গড়িয়ে গেছে। সবাই বেরিয়ে গেল, আমি ইচ্ছে করেই একটু দেরি করলাম। কেন করলাম সেটা আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। ল্যাবে তখন শুধু আমি আর সৌরভ স্যার। নতুন এসেছে কলেজে, বয়স বেশি না, কিন্তু গলায় একরকম শান্ত অথচ ভারী টান। এখনও যাওনি? স্যার তাকিয়ে বললেন। আমি হালকা হাসলাম। নোটটা শেষ করছিলাম। স্যার এগিয়ে এলেন, একদম কাছে না, কিন্তু দূরেও না। তুমি খুব মন দিয়ে পড়ো, সেটা বোঝা যায়। আমি মাথা নিচু করলাম, কিন্তু বুঝতে পারছিলাম স্যার আমার দিকে তাকিয়ে আছেন। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ, মানুষের শরীর নিয়ে পড়তে ভালো লাগে তোমার? আমি একটু থেমে বললাম, হ্যাঁ স্যার। সব কিছু? গলাটা একটু নিচু। আমার গলাটা শুকিয়ে গেল। মানে, সব বুঝতে ইচ্ছে করে? স্যার ধীরে ধীরে আরও এক পায়ে গলেন। এবার আমরা খুব কাছাকাছি। আমার হাতটা টেবিলের ওপর ছিল। স্যার হাত বাড়িয়ে আমার আঙুলের প্যাশে খুব আস্তে ছুঁয়ে দিলেন। বিদ্যুতের মতো একটা শিহরণ ছড়িয়ে গেল। আমি হাত সরালাম না। আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল স্যার শুনতে পাচ্ছেন। স্যার ফিসফিস করে বললেন, প্র্যাকটিক্যাল শুধু বইয়ে করলে সব বোঝা যায় না। আমার শ্বাসটা আটকে গেল। মনে হচ্ছিল এই বুঝি স্যার আমার হাতটা ধরে ফেলবেন, এই বুঝি আমি নিজেই চোখ তুলে তাকাব। আমাদের চোখ এক হল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর হঠাৎ করেই স্যার হাত সরিয়ে নিলেন। চলো, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাও। সব কিছু এক মুহূর্তে থেমে গেল। আমি যেন হঠাৎ বাস্তবে ফিরে এলাম। ব্যাগটা তুলে বেরিয়ে এলাম, কিন্তু দরজার কাছে গিয়ে একবার পিছনে তাকালাম। স্যার তখনও দাঁড়িয়ে, আমার দিকেই তাকিয়ে। সেদিন রাতে আমি যতবার চোখ বন্ধ করেছি ততবার মনে হয়েছে আর একটু হলেই সব কিছু বদলে যেত। পরের দিনটা আমি অদ্ভুতভাবে অপেক্ষা করছিলাম। নিজেকে যতই বোঝাই, কিছু না, কিছুই হয়নি। তবুও মনে হচ্ছিল কিছু একটা শুরু হয়ে গেছে। ল্যাবে ঢুকতেই চোখ গেল স্যারের দিকে। স্যারও তাকিয়েছিলেন, কিন্তু আজ চোখ সরিয়ে নিলেন না। একটা ছোট্ট হাসি, যেটা শুধু আমি বুঝলাম। প্র্যাকটিক্যাল চলছিল, কিন্তু আমার মন পড়েছিল অন্য কোথাও। কিছুক্ষণ পর স্যার বললেন, তুমি একটু থেকে যেও, একটা জিনিস দেখাব। আমার বুকটা ধক করে উঠল। সবাই একে একে বেরিয়ে গেল। আজ আর আমি ইচ্ছে করে থাকিনি, কিন্তু তবুও রয়ে গেলাম। ল্যাব আবার সেই আগের মতো নীরব। স্যার দরজাটা হালকা করে টেনে দিলেন, পুরো বন্ধ না, কিন্তু আধ খোলা। ভয় পাচ্ছ? স্যার হালকা গলায় বললেন। আমি একটু হেসে বললাম, না তো, কিন্তু গলায় কাঁপুনি ছিল। স্যার এগিয়ে এলেন, আজ আর থামলেন না দূরে, একদম আমার পাশে এসে দাঁড়ালেন। কাল তুমি হাত সরাওনি, স্যার ফিসফিস করে বললেন। আমার শরীরটা জমে গেল। আমি ধীরে বললাম, আপনিও তো সরাননি। একটা ছোট্ট নীরবতা। তারপর স্যার আমার হাতটা ধরলেন। এই প্রথম। মুহূর্তটা যেন থেমে গেল। আমার শ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু হাতটা ছাড়ালাম না। স্যারের আঙুলগুলো ধীরে ধীরে শক্ত হল, আর আমি অনুভব করলাম আমার নিজের হাতও ওটার সাথে মিশে যাচ্ছে। সব কিছু জানার ইচ্ছে ছিল না। স্যার খুব কাছে ঝুঁকে বললেন। আমি এবার চোখ তুলে তাকালাম। আমাদের মুখের দূরত্ব খুব কম, এতটাই কম যে মনে হচ্ছিল আর ১ ইঞ্চি হলেই। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। আমি খুব আস্তে বললাম, সব না। স্যার হালকা হাসলেন। কিন্তু কিছু? আমার উত্তরটা গলায় আটকে গেল। ঠিক তখন স্যারের অন্য হাতটা উঠে এলো, আমার চুলের পাশে থেমে গেল। ছুঁইনি, কিন্তু এত কাছে যে আমি অনুভব করতে পারছিলাম। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই বুঝি ওটা স্পর্শ করবে, এই বুঝি আমি আর নিজেকে থামাতে পারব না। ঠিক তখনই করিডোরে কারোর পায়ের শব্দ। স্যার হঠাৎ থেমে গেলেন, আমার হাতটা ধীরে ছেড়ে দিলেন। আমরা দুজনেই একটু দূরে সরে দাঁড়ালাম। মুহূর্তটা আবার ভেঙে গেল। কেউ দরজার পাশ দিয়ে চলে গেল, কিন্তু আমরা কেউ নড়লাম না। কয়েক সেকেন্ড পরে স্যার শুধু বললেন, আজ এখানেই থাক। আমি কিছু বললাম না। বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল আজ যা হলো সেটা আর শুধু কাকতলীয় না। আমরা দুজনেই জানি আমরা কোথায় এগোচ্ছি। সেদিন বৃষ্টি হচ্ছিল, কলেজ প্রায় ফাঁকা। অনেকেই ক্লাস শেষ করে আগেই চলে গেছে। আমি জানতাম আজ ল্যাবে যেতে হবে না, তবুও গিয়েছিলাম। কেন?
এই প্রশ্নটার উত্তর আমি নিজেই দিতে পারছিলাম না। ল্যাবে ঢুকতেই দেখি স্যার একা দাঁড়িয়ে, জানলার বাইরে বৃষ্টির শব্দ, ভিতরে অদ্ভুত নীরবতা। আমাকে দেখে স্যার হালকা হাসলেন। আজও এসেছ? আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ, একটু কাজ ছিল। স্যার কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এলেন। আজ কোনো তাড়াহুড়ো নেই, কোনো অজুহাত নেই। আমার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছিল। তুমি জানো তো, স্যার খুব আস্তে বললেন, আমরা যা করছি সেটা ঠিক না। আমি চুপ করে রইলাম, কিন্তু সরে গেলাম না। স্যার একদম কাছে এসে দাঁড়ালেন। আজ আর সেই অর্ধেক দূরত্ব নেই, আমাদের মাঝে প্রায় কোনো ফাঁক নেই। আমার শ্বাস গাঢ় হয়ে উঠছিল। স্যার হাত বাড়ালেন, ধীরে, খুব ধীরে, আমার গালের পাশে এসে থামল। এবার আর থামেনি, হালকা ছোঁয়া। আমার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল এই বুঝি ওটা স্পর্শ করবে, এই বুঝি আমি আর নিজেকে থামাতে পারব না। এই মুহূর্তটা যেন অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমার হাত নিজে থেকেই উঠে এলো। স্যারের শার্টটা হালকা করে ধরলাম। ওই একটুকু স্পর্শেই সবকিছু বদলে গেল। স্যারের শ্বাস ভারী হয়ে উঠল। থামা উচিত, স্যার ফিসফিস করে বললেন, কিন্তু গলায় সেই থামার জোরটা ছিল না। আমি ধীরে বললাম, তাহলে থামছেন না কেন? কথাটা বেরিয়ে যেতেই নীরবতা আরও ভারী হয়ে গেল। স্যার আমার দিকে তাকালেন, এত কাছ থেকে যে আমি চোখ সরাতে পারছিলাম না। আমাদের মুখ একেবারে কাছে। একটা মুহূর্ত দুজনেই জানি এরপর কি হতে পারে। আমার আঙুলগুলো আরও শক্ত করে শার্টটা ধরল। মনে হচ্ছিল এইবার আর কেউ থামাবে না, এইবার আর কিছু আটকাবে না। ঠিক তখনই হঠাৎ করে লাইটটা কয়েকবার ঝিলমিল করে নিভে গেল। ল্যাব অন্ধকার। আমরা দুজনেই থমকে গেলাম। কয়েক সেকেন্ড শুধু বৃষ্টির শব্দ। তারপর স্যার ধীরে ধীরে সরে গেলেন। লাইট আবার জ্বলে উঠল। সবকিছু আবার আগের মতো, কিন্তু আর আগের মতো না। স্যার একটু দূরে দাঁড়িয়ে বললেন, আজ তুমি যাও। গলাটা শুকনো, ভারী। আমি কিছু বললাম না, শুধু বেরিয়ে এলাম। কিন্তু বাইরে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে একটা কথাই মাথায় ঘুরছিল। আজ যদি ওই অন্ধকারটা আর একটু বেশি সময় থাকত, তাহলে কি আমরা থামতে পারতাম? সেদিনের পর আমরা কেউ কিছু বলিনি। ক্লাসে, ল্যাবে সবকিছু আগের মতোই চলছিল, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু বদলে গেছে। চোখাচোখি হলেই একটা অদ্ভুত নীরবতা তৈরি হতো, যেন দুজনেই জানি, কিন্তু কেউ বলছি না। তৃতীয় দিন স্যার হঠাৎ বললেন, আজ বিকেলে একটু সময় হবে? আমার বুকটা কেমন ধক করে উঠল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, হবে, কোথায়? স্যার একটু থেমে বললেন, কলেজের বাইরে, এখানে না। সেদিন বিকেলে আমি গেলাম, একটা শান্ত ক্যাফে, কলেজ থেকে একটু দূরে। ভিতরে ঢুকতেই দেখি স্যার আগেই বসে আছেন। আজ ওনাকে অন্যরকম লাগছিল, কলেজের সেই কড়া ভাবটা নেই। আমি বসতেই স্যার হালকা হাসলেন, তুমি এসেছ? ভেবেছিলাম হয়তো আসবে না। আমি তাকিয়ে বললাম, আপনি ডেকেছিলেন। কথাটা খুব সোজা ছিল, কিন্তু ভেতরে অনেক কিছু লুকিয়েছিল। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। তারপর স্যার বললেন, আমাদের এভাবে দেখা করা ঠিক না। আমি ধীরে বললাম, তাহলে ডেকেছিলেন কেন? স্যার আমার দিকে তাকালেন, এই প্রথম, কোনো বাধা নেই, কোনো দেয়াল নেই। কারণ তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। আমার গলাটা শুকিয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ছিল হালকা, আর ভেতরে আমাদের দুজনের মাঝে সেই অদ্ভুত টানটা ঘন হয়ে উঠছিল। টেবিলের ওপর আমার হাত রাখা ছিল। কয়েক সেকেন্ড পরে স্যারের হাতটা ধীরে এসে আমার হাতের ওপর থামল। কেউ সরাল না। এইবার আর লুকানোর কিছু ছিল না। আমার আঙুলগুলো একটু নড়ে উঠল। নিজে থেকেই ওনার হাতটা ধরলাম। একটা নীরব স্বীকারোক্তি। স্যার খুব আস্তে বললেন, এভাবে চললে থামানো কঠিন হয়ে যাবে। আমি চোখ তুলে তাকালাম, আপনি কি থামাতে চান? কথাটা বলার পর আমাদের দুজনের মাঝেই একটা গভীর নীরবতা নেমে এলো। স্যার উত্তর দিলেন না, কিন্তু হাতটা ছাড়লেনও না। তারপর থেকে শুরু হলো লুকিয়ে দেখা করা, কলেজে দূরত্ব, বাইরে কাছে আসা, কখনো ছোট্ট ক্যাফে, কখনো ফাঁকা পার্কের এক কোণ। কথা হতো, হাসি হতো, আর মাঝে মাঝে হাত ধরা, খুব কাছে বসা। প্রতিবারই মনে হতো আজ হয়তো আমরা থামতে পারব না, কিন্তু শেষ মুহূর্তে কেউ না কেউ থেমে যেত। একদিন পার্কে বসেছিলাম, চারপাশ প্রায় ফাঁকা। আমি স্যারের খুব কাছে বসেছিলাম, এতটাই কাছে যে আমার কাঁধ ওনার গায়ে ছুঁয়েছিল। স্যার ধীরে বললেন,
তুমি বুঝতে পারছো তো আমরা কোথায় যাচ্ছি? আমি উত্তর দিলাম না, শুধু আরও একটু কাছে সরে এলাম। ওনার হাতটা এবার আমার কাঁধে এলো। আমার চোখ বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল এইবার আর থামা সম্ভব না। ঠিক তখনই দূরে কারোর আওয়াজ। আমরা আবার সরে গেলাম। দুজনেই একটু হেসে ফেললাম। একটা অদ্ভুত অস্বস্তিকর হাসি, কারণ আমরা দুজনেই জানতাম আমরা যতবারই থামছি ততবারই আরও গভীরে জড়িয়ে যাচ্ছি। সবকিছু যেন নিজের মতো করে এগোচ্ছিল। লুকিয়ে দেখা, চুপচাপ কথা, মাঝে মাঝে সেই অদ্ভুত কাছে আসা, যেটা প্রতিবারই শেষ মুহূর্তে থেমে যেত। কিন্তু হঠাৎ একদিন সবকিছু আরও জটিল হয়ে গেল। সেদিন রাতে মা বললেন, শোন, তোর বায়োলজি একটু দুর্বল হচ্ছে, একটা স্যার ঠিক করেছি, কাল থেকে বাড়িতে এসে পড়াবে। আমার মাথায় তখন অন্য কিছু চলছিল। আমি হালকা গলায় বললাম, কে স্যার? মা একদম স্বাভাবিকভাবে বললেন, তোর কলেজেরই তো, ওই নতুন স্যার, সৌরভ। মুহূর্তটা যেন জমে গেল। আমি কিছু বলতে পারলাম না। পরের দিন সন্ধ্যায় ঘড়ির কাঁটা ঠিক ৬টা ছুতেই দরজায় বেল। আমার বুকের ভেতরটা ধকধক করছিল। মা দরজা খুলতেই স্যার ভেতরে ঢুকলেন। আজ ওনাকে অন্যরকম লাগছিল। কলেজের বাইরে, আমার বাড়িতে। আমাদের চোখ এক হল, কিন্তু দুজনেই কিছু বোঝালাম না। মা হেসে বললেন, এসুন স্যার, ও তো আপনারই স্টুডেন্ট। স্যার স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ, চিনি। কথাটা যতটা সহজ শোনাল, তার ভেতরে ততটাই লুকিয়েছিল অনেক কিছু। আমার ঘরে পড়া শুরু হল। দরজাটা পুরো বন্ধ না, একটু খোলা। টেবিলের দুই পাশে আমরা বসে। স্যার বই খুলে বলছেন, কিন্তু আমাদের দুজনের মন কোথাও আর নেই। এটা বুঝতে পারছ? স্যার স্বাভাবিক গলায় বললেন। আমি মাথা নাড়লাম, কিন্তু চোখ ছিল ওনার ওপরেই। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর স্যার খুব আস্তে বললেন, এভাবে ঠিক হচ্ছে না। আমি হালকা হেসে বললাম, কিভাবে? স্যার তাকালেন। এইবার সেই পরিচিত দৃষ্টি। তুমি জানো কিভাবে? গলাটা নিচু। আমার শ্বাস একটু ভারী হয়ে উঠল। টেবিলের ওপর আমার হাত রাখা ছিল। ধীরে ধীরে স্যারের আঙুলটা এগিয়ে এলো। আমার আঙুলের সাথে ছুঁয়ে থামল। আমরা দুজনেই থামলাম না। বাইরে মা রান্নাঘরে, আর ভেতরে এই নীরবতা। মনে হচ্ছিল এইবার কিছু একটা হবেই। আমি খুব আস্তে বললাম, এখানে ভয় লাগে না? স্যার হালকা ঝুঁকে এলেন। তোমার লাগে? আমাদের মুখের দূরত্ব আবার কমে আসছিল। আমার হাত এবার নিজে থেকেই শক্ত হল। মনে হচ্ছিল এইবার আর কেউ থামাবে না। ঠিক তখনই, চা নিয়ে আসছি, মায়ের গলা। আমরা দুজনেই হঠাৎ সরে দিলাম। সবকিছু এক মুহূর্তে স্বাভাবিক। স্যার আবার বইয়ের দিকে তাকালেন। এইটা দেখো। আমি নিচু হয়ে পড়লাম, কিন্তু হাতটা এখনও হালকা কাঁপছিল। চা খাওয়ার সময় মা গল্প করছিলেন। আমরা দুজনেই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে চোখাচোখি হচ্ছিল, আর সেই একই প্রশ্ন ঘুরছিল, এই লুকোনো খেলা কতদিন চলবে? সেদিন স্যার যাওয়ার আগে একবার ধীরে বললেন, আগামীকালও আসব। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম এবার থামা আরও কঠিন হতে চলেছে। সেদিন সন্ধ্যাটা অন্যরকম ছিল। বাড়িতে মা পাশের বাড়িতে গিয়েছেন। বলেছিলেন একটু দেরি হবে। আমি জানতাম আজ স্যার আসবেন। ঘড়ির কাঁটা ৬টা ছুতেই বেল বাজল। দরজা খুলতেই আমাদের চোখ এক হল। আজ কোনো কথা না বলেও অনেক কিছু বলা হয়ে গেল। স্যার ভেতরে ঢুকলেন। আন্টি নেই? স্যার জিজ্ঞেস করলেন। আমি হালকা গলায় বললাম, না, একটু পরে আসবে। একটা নীরবতা। দুজনেই জানি এই সিচুয়েশন অন্যরকম। আমার ঘরে ঢুকে দরজাটা হালকা করে টেনে দিলাম। এইবার দরজাটা নিজে থেকেই পুরো বন্ধ হয়ে গেল। একটা ছোট্ট শব্দ, ঠক। আমরা দুজনেই কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে একে অপরের দিকে। আজ কোনো টেবিলের দূরত্ব নেই, কোনো বইয়ের আড়াল নেই। স্যার এগিয়ে এলেন। আমি সরে যাইনি। আমার বুকের ধুকপুকানি যেন পুরো ঘরে শোনা যাচ্ছে। এভাবে ঠিক হচ্ছে না, স্যার বললেন।
কিন্তু এবার গলায় আগের মতো জোর ছিল না। আমি খুব আস্তে বললাম, তাহলে থামুন। কথাটা বলেই আমি নড়লাম না। স্যার একদম কাছে এসে দাঁড়ালেন। আমাদের মাঝে আর কোনো ফাঁক নেই। আমার শ্বাস ওনার গায়ে লাগছিল, ওনার শ্বাস আমার গালে। একটা মুহূর্ত, যেখানে সব কিছু থেমে যায়। তারপর স্যারের হাত উঠল, ধীরে, খুব ধীরে। আমার কাঁধে এসে থামল। এইবার আর থামল না। আমার শরীর কেঁপে উঠল। আমার হাত নিজে থেকেই উঠে এলো। ওনার শার্টটা ধরলাম। দুজনেই জানি এবার আর কিছু আটকাচ্ছে না। আমাদের মুখ একেবারে কাছে। আমি চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল এইবার সত্যি আর থামা যাবে না। ঠিক তখনই বাইরে গেট খোলার শব্দ। আমরা দুজনেই হঠাৎ থেমে গেলাম। কয়েক সেকেন্ড নিঃশ্বাস বন্ধ। তারপর স্যার দ্রুত সরে গেলেন। আমি এক ধাপ পিছিয়ে এলাম। সব কিছু আবার আগের মতো করার চেষ্টা। দরজা খুলে দিলাম। মা ভেতরে ঢুকলেন। আরে, স্যার এসেছেন, শুরু করো পড়া। আমরা দুজনেই স্বাভাবিক। টেবিলের দুই পাশে বসে গেলাম। কিন্তু হাত দুটো এখনও হালকা কাঁপছিল। সেদিন স্যার যাওয়ার সময় একবার খুব আস্তে বললেন, আজ খুব কাছে চলে গিয়েছিলাম। আমি তাকিয়ে বললাম, আর যদি কেউ না আসতো? স্যার একটু থেমে হেসে বললেন, তাহলে হয়তো আমরা কেউই থামতাম না। সেদিন রাতে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আমরা যতবার থামছি ততবারই একদিন না থামার দিকে এগোচ্ছি। সেদিনটা শুরু থেকেই আলাদা ছিল। মা সকালে বললেন, আজ রাতে একটু দেরি হবে, এক আত্মীয়ের বাড়ি যেতে হবে। কথাটা শুনেই আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল, কারণ আমি জানতাম আজও স্যার আসবেন। সন্ধে নামতেই ঘরটা অদ্ভুত শান্ত হয়ে গেল। ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। বেল বাজতেই দরজা খুললাম। স্যার দাঁড়িয়ে। আজ কোনো ভান ছিল না চোখে, শুধু সেই চেনা টান। আন্টি নেই? স্যার জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আজ আসবে না তাড়াতাড়ি। কথাটা বলার পর আমরা দুজনেই কিছুক্ষণ চুপ, কারণ আমরা দুজনেই বুঝে গেছি আজ সিচুয়েশন আলাদা। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম, এইবার ইচ্ছে করেই। কোনো শব্দ নেই, কোনো বাধা নেই, শুধু আমরা দুজন। স্যার ধীরে বললেন, আজও পড়া হবে? আমি হালকা হেসে বললাম, আপনি কি পড়াতে এসেছেন? স্যার উত্তর দিলেন না, শুধু এগিয়ে এলেন। আমার বুকের ভেতরটা ধকধক করছিল, কিন্তু আমি সরে যাইনি। একদম সামনে এসে দাঁড়ালেন। আমাদের মাঝে আর কোনো দূরত্ব নেই। কয়েক সেকেন্ড, শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর স্যারের হাতটা উঠল, আমার গালের পাশে এসে থামল। এইবার আর থামল না। হালকা ছোঁয়া। আমার চোখ বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তটা অনেক দিন ধরে জমেছিল। আমার হাত নিজে থেকেই উঠে এলো। ওনার হাতটা ধরলাম। দুজনেই জানি এবার কেউ থামাবে না। শেষবার। স্যার খুব আস্তে বললেন, এরপর হয়তো সব বদলে যাবে। আমি চোখ খুলে তাকালাম। তাহলে আজ থামবেন? কোনো উত্তর নেই, শুধু আরও কাছে আসা। আমাদের কপাল ছুঁয়ে গেল। সময় যেন থেমে গেল। মনে হচ্ছিল আর এক মুহূর্ত, আর একটুকু এগোলেই সব কিছু বদলে যাবে। পরীক্ষার দিনগুলো কেটে গেল। আমি নিজেকে পুরো পড়ার মধ্যে ডুবিয়ে দিলাম, হয়তো ইচ্ছে করেই, কারণ আমি জানতাম দূরে না থাকলে নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে। স্যারও আর বাড়িতে পড়াতে আসেননি। শেষবার যেদিন দেখা হয়েছিল, তারপর শুধু নীরবতা। না কোনো মেসেজ, না কোনো অজুহাত। সব কিছু যেন হঠাৎ থেমে গেল। একদিন রাতে মা হঠাৎ বললেন, শোন, একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা কলেজে পড়ায়, খুব ভালো পরিবার। আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু মা যখন নামটা বললেন, সৌরভ, আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি কিছু বললাম না, শুধু চুপ করে রইলাম। কয়েকদিনের মধ্যে ওরা বাড়িতে এলো। আমি সাজঘরে বসে আয়নার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যি হচ্ছে? যে মানুষটার সাথে আমি এতটা কাছে গিয়েও থেমে গেছি, আজ সেই মানুষটাই। ড্রয়িং রুমে ঢুকতেই আমাদের চোখ এক হলো। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, কিন্তু সেই কয়েক সেকেন্ডে সব পুরনো মুহূর্ত ফিরে এলো। ল্যাবের নীরবতা, ক্যাফের টেবিল, বৃষ্টির দিন, বন্ধ দরজার সামনে দাঁড়ানো, সব। স্যার না, আজও শান্তভাবে বসে আছে। কেউ কিছু বোঝেনি, কিন্তু আমাদের চোখের সব লেখা ছিল।
বিয়েটা ঠিক হয়ে গেল খুব সহজেই। কেউ কোনো বাধা দিল না। সবাই খুশি। শুধু আমরা দুজন একটা অদ্ভুত নীরবতায় বাধা পড়ে রইলাম। বিয়ের পর প্রথম রাত। ঘরটা ফুলে সাজানো। সবকিছু নতুন, কিন্তু মানুষটা পরিচিত। আমি বিছানার একপাশে বসেছিলাম। ও ধীরে ধীরে কাছে এলো। কিছুক্ষণ চুপচাপ। তারপর খুব আস্তে বলল, মনে আছে আমরা কতবার থেমে গেছি? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ। ও একটু ঝুঁকে এলো। আজ আর থামতে হবে না। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু এবার সেই আগের মতো অস্থিরতা নেই, বরং একটা শান্তি। আমি চোখ তুলে তাকালাম, তবুও একটু ধীরে। ও হেসে ফেলল। এইবার আর কোথাও যাওয়ার তাড়া নেই। সেই রাতে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো লুকোনো ভয় ছিল না। শুধু সেই বহুদিনের জমে থাকা টানটা ধীরে ধীরে নিজের মতো করে জায়গা করে নিল। শেষে একটা কথাই মনে হচ্ছিল, যেটা এতদিন হয়নি, হয়তো ঠিক সময়ের জন্যই অপেক্ষা করছিল। বিয়ের পরের দিনগুলো সবকিছু নতুন, আবার অদ্ভুতভাবে পরিচিত। ও, মানে সৌরভ, বাইরে থেকে সবসময় শান্ত, নিয়ন্ত্রিত, কিন্তু একা থাকলে আমি বুঝতে পারতাম ওর ভেতরে একটা অন্যরকম অস্থিরতা আছে। একদিন রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ও পিছন থেকে এসে খুব আস্তে বলল, তুমি জানো আমি এতদিন নিজেকে কতটা আটকেছিলাম? আমি কিছু বললাম না, শুধু ওর দিকে তাকালাম। ও হালকা হেসে বলল, তোমার সামনে থাকলে সবসময় মনে হতো আর একটু হলেই সবকিছু ছেড়ে দেব। আমার বুকটা কেমন যেন হয়ে গেল। আমি ধীরে বললাম, তবুও তো থেমেছিলেন। ও এবার একটু কাছে এলো, কারণ তখন থামা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন? কথাটা শেষ করল না, কিন্তু চোখে সব ছিল। সেদিনের পর আমি বুঝতে শুরু করলাম ওর মধ্যে একটা গভীর টান আছে, যেটা শুধু ভালোবাসা না, তার থেকেও বেশি কিছু। কখনো কখনো ওর আচরণে একটা তাড়াহুড়ো এসে যায়, আবার হঠাৎ নিজেই থেমে যায়। আমি একদিন হেসে বলেছিলাম, আপনি তো নিজেকেই সামলাতে পারেন না ঠিকমতো। ও একটু চুপ করে থেকে বলেছিল, সব কিছু একসাথে পেয়ে গেলে কখনো কখনো মানুষ বুঝতে পারে না কতটা ধীরে চলা উচিত। দিন যেতে লাগল। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে ব্যালেন্স খুঁজে নিতে লাগল। শুধু চাওয়া নয়, বোঝা, থামা, আবার এগোনো, সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর ছন্দ তৈরি হল। একদিন রাতে আমি ওর দিকে তাকিয়ে বললাম, জানো, ভালোই হয়েছে আমরা আগে থেমে গেছিলাম। ও অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আমি হেসে বললাম, না হলে হয়তো আজকের এই অনুভূতিটা এতটা গভীর হতো না। ও কিছু বলল না, শুধু আমার হাতটা ধরে রাখল। শেষে মনে হয়েছিল, সব চাওয়া একসাথে না পাওয়া গেলেও সঠিক সময়ে পাওয়া জিনিসটাই সবচেয়ে বেশি সুন্দর হয়। বিয়ের পর প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। সৌরভ কাছে, ঘরে শান্তি, চোখে অদ্ভুত আগুন, সব মিলিয়ে একরকম নিঃশ্বাস। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিন আমি হঠাৎ জানতে পারি, সৌরভ অন্য একজনকে নিয়ে কথা বলছে। শুরুতে বিশ্বাস করতে পারিনি। আমার বুক ধরফর করতে লাগল। সব স্মৃতি, সব লুকোনো টান এক মুহূর্তে কেটে গেছে। যখন চোখে চোখ পড়ে, সৌরভ এক অন্য রকম, এক অন্য মানুষের সাথে হাসছে। ওর চোখে আগের আগুন নেই। আমার মনে হয় যে মুহূর্তগুলো আমরা একসাথে গিয়েছিলাম, সব ভেসে গেছে, শুধু স্মৃতি বেঁচে গেছে। কিছুক্ষণ চুপচাপ। আমি শুধু তাকাই। মনে হয় এই সম্পর্ক, এই লুকোনো খেলা, এই টান, সবকিছু ছিল শুধুই আগের জীবনের ছায়া। সৌরভ চলে যায়, আর আমি বুঝি আমার নিজের জীবন এগিয়ে নিতে হবে। ভেতরে কষ্ট, ভেতরে স্মৃতি, ভেতরে সেই আবেগ, সবই আছে, কিন্তু বাস্তব হল সে আমার নয়। শেষে আমি নতুন পথে এগোই, পিছনে তাকাই না, শুধু স্মৃতিগুলো মৃদু হাসি দিয়ে মনে রাখি। পরে আমার এক ক্লাসমেটের সাথে পরিচয় হয়, আর সেই পরিচয় থেকে প্রেম, আর পরে বিয়ে হয়। আর আমরা খেলায় মেতে থাকি, দুজনের মাঝে কখনো তৃতীয় জনকে জায়গা দিই না, খেলার মধ্যে দিয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও, আর এমনই নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী গল্পে। টাটা।